আসসালামু আলাইকুম। আজ 1 ডিসেম্বর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের পক্ষ নিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী, অপপ্রচারের বিরুদ্ধে দিলেন হুঙ্কার। বিএনপি নেতা ইশরাক হোসেনের স্ট্যাটাস নিয়ে তোলপাড়। তারেক রহমান খালাস পাওয়ায় যা বলছেন বিএনপি নেতারা। এবার বিস্তারিত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি রাস্তায়ও নেমেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থানকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের এই মন্ত্রী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছেন। থানার ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক, এগুলো কি তারা দেখেন না? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিচ্ছে, এটাও কি তাদের চোখে পড়ে না? চিন্ময় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, সন্ন্যাসী হন বা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। অপরাধী। আমি 40 বছর ধরে রাজনীতিতে আছি। আমার বিরুদ্ধে কি কখনো কোনো অপরাধ প্রমাণিত হয়েছে? সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত তারা অস্থির মস্তিষ্কের মানুষ। বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে মন্তব্য করেছিল তখন মোদিজি স্পষ্টভাবে বলেছিলেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনি প্রফেসর ইউনূসের বিষয়ে বাংলাদেশ বলছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইদ মাহমুদ মাদানী। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এই চিকিৎসক আরও বলেছেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, সেখানে একটি বার্তাও যুক্ত করেছি। যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারে না। পতাকার উপর বার্তায় লেখা রয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। চন্দ্রনাথ অধিকারী নামের অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ভারতীয়দের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতের উগ্রবাদী সংগঠনের এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বিবৃতিতে তিনি আরও বলেন, একটি উগ্রবাদী সংগঠনের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনীতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেই কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন।
এমতাবস্থায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন যথাযথ নিরাপত্তার অভাব বোধ করছে। ভারত সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বিধান করা। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টের কমেন্ট বক্সে অধিকাংশ ইউজার লিখেছেন ইনশাআল্লাহ। পোস্টে এই তরুণ রাজনীতিক লিখেছেন, সবখানে ধাওয়াই দিতে হবে। তবে মাত্র 4 শব্দের এই পোস্টের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তা জানা যায়নি। তবে 9 ঘন্টা আগে দেওয়া পোস্টটিতে প্রায় 2000 কমেন্টস পড়েছে, যাদের বেশিরভাগই বলেছেন ইনশাআল্লাহ। এর আগে গত বুধবার ইশরাক হোসেনের দেওয়া একটি পোস্ট শেয়ার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। স্ট্যাটাসটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন। আর ওই পোস্টে ইশরাক হোসেন লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যে মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার। এতে আরও লেখা ছিল, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় দেন। এদিন রায় ঘোষণা উপলক্ষে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে উপস্থিতি ছিল লক্ষণীয়। কানায় কানায় পরিপূর্ণ ছিল এজলাস। বেলা 11টায় রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। রায় ঘোষণার পর বিএনপির আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এ মামলায় বিচারিক আদালতে ভুলভাবে জাজমেন্ট দেওয়া হয়েছে, কেননা প্রকৃত আসামিদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে আসামি করা হয়েছে। এতে করে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে মামলার আসামি তালিকা থেকে বেরিয়ে গেছে। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ যাদের আসামি করা হয় তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে করা হয়েছে। এটি কোনো সরকারের জন্য উচিত নয়। ফৌজদারি মামলায় 100 আসামি খালাস পেলেও ভুলভাবে একজনকেও সাজা দেওয়া যাবে না। তিনি বলেন, এই ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে উচিত ছিল প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া, তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে আসা। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি। এছাড়া 21 আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়, আইনের ভিত্তিতে বিচারটা হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যের মিল নেই। শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় বিএনপির অন্যতম আইনজীবী এবং দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, এই মামলায় মোট 4টি চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম 3টি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইন বহির্ভূত ছিল, তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। তিনি আরও বলেন, যারা এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন বা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। দলটির আইন বিষয়ক সম্পাদক বলেন, এভাবে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন। আজ প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবিলার মাধ্যমে তিনি আজ বেকসুর খালাস পেয়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।
রোববার মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। বাবরের স্ত্রী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। রোববার বেলা 11:15টার দিকে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন। এর আগে 4 দিন আপিলের উপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী SM শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারা এই মামলা শুরু থেকে আসামি পক্ষে শুনানি করেছেন। 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা নানাভাবেই প্রতারণার ফাঁদে পড়ছি। অপরিচিত কোনো ব্যক্তির ডাকে আপনি সাড়া দেবেন না, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক। ওই অপরিচিত ব্যক্তিটি সম্পর্কে আগে জানুন, তারপর আপনি তার সঙ্গে লেনদেন অথবা তার যে কোনো আহ্বানে সাড়া দিন। হতে পারে রাস্তায় আপনি যাচ্ছেন, আপনাকে কেউ পেছন থেকে ডাকলো, আপনি কি সাথে সাথে সাড়া দেবেন? হ্যাঁ, আপনার নাম ধরেই ডেকেছে, তারপরেও আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। অথবা ফোনে আপনার কাছে কেউ সহযোগিতা চাইলো, একজন অপরিচিত মানুষ, আপনি কি সহযোগিতা করবেন? ভেবে চিন্তে কিন্তু পা বাড়াতে হবে। অথবা একজন ব্যক্তি পরিচয় দিলেন, তিনি বড় স্কলার, বড় উদ্যোক্তা বা অনেক কিছু, তাতে আপনার মুগ্ধ হবার কোনো কারণ নেই, কারণ এখানেও প্রতারণার ফাঁদ থাকতে পারে। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বেসরকারি ডেমোক্রেট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা। জাতিগত নির্মূল এর বিষয়ে উপর জোর দিয়ে তিনি আরও বলেন, সেখানে কি ঘটছে? আর বিতলাহিয়া নেই, আর বিতহৌনুন নেই। সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে 2002 থেকে 2005 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে 2016 সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন। তার আগের সময়টাতে প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যার ফলে ইসরায়েলে 1200 লোকের বিপরীতে গাজায় 44,382 জনকে হত্যা করেছে ইসরায়েল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।